সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল এবং পুরোটা সময় জুড়ে সাথে আছি আমি ডাক্তার তুনা ত্রিবেণী মিথিলা। ক্যান্সার যেন এক আতঙ্কের নাম, ক্যান্সার যেন এক বিভীষিকার নাম। আমাদের আজকে আলোচনার বিষয় অসংক্রামক ব্যাধি ক্যান্সার সেবা ও ব্যবস্থাপনা। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে 3 জন যুক্ত রয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি। ডাক্তার মোহাম্মদ রশিদুর নবী, সিনিয়র কনসালটেন্ট অনকোলজি ডিপার্টমেন্ট, ইউনাইটেড হসপিটাল। ডাক্তার জাহেদ খান, উনি সরাসরি যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, ক্ল্যাটারব্রিজ ক্যান্সার সেন্টার, লিভারপুল, যুক্তরাজ্য। আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন, ব্র্যাকেট হেড অফ কমিউনিকেশনস, রাফেজ সাদনান আদেল, উনি বোর্ড অফ ডিরেক্টরসে আছেন ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার। সবাইকে জানাচ্ছি কেমন আছেন এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ায়। ডক্টর নবী, বাংলাদেশে সামগ্রিকভাবে এখন ক্যান্সার হসপিটালের অবস্থা, মানে ক্যান্সার হসপিটাল এবং ক্যান্সার রোগীদের অবস্থা কি? আমাদের এখন বাংলাদেশে ক্যান্সার হসপিটাল বলতে সরকারি লেভেলে পূর্ণাঙ্গ ক্যান্সার কেয়ার সেন্টার বলতে গেলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল আছে মহাখালীতে, ওটা একটা পূর্ণাঙ্গ ক্যান্সার হসপিটাল। এছাড়া প্রতিটা বড় বড় হাসপাতালে ক্যান্সার ডিপার্টমেন্ট আছে আলাদাভাবে, রেডিওথেরাপি যেটাকে বলতাম আমরা আগে, এটা হচ্ছে সরকারি লেভেলে। আর বেসরকারি প্রতিষ্ঠানে এই 6-7টা হাসপাতালে আলাদা করে ক্যান্সার কেয়ার সেন্টার আছে। এটা প্রতিটা আমাদের হাসপাতাল তো আছেই, সঙ্গে অন্যান্য বেসরকারি হাসপাতালও আছে। তো এখন সামগ্রিকভাবে আসলে ক্যান্সার চিকিৎসার অবস্থাটা কি, পরিপূর্ণ প্রতিচ্ছবিটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে? প্রতিচ্ছবিটা হচ্ছে যে গত 1 বছর 1.5 বছর ধরে আমরা কিন্তু ক্যান্সারের এত বেশি রোগী চিকিৎসা করছি যেটা আগে এতটা হয়নি। এর হয়তো একটা কারণ হতে পারে, যেহেতু কোভিডের মধ্যে সব বন্ধ বা কিছু একটা। আমাদের তো বাংলাদেশ থেকে প্রচুর রোগী চলে যেত বিদেশে, হয়তো ওরা যেতে পারছে না বলে আমরা তাদের চিকিৎসাটা আমরা করতে পারছি এখানে, সেই জন্য হয়তো রোগীর এত ভিড় বেড়েছে, এটাকে বাস্তবতা। তবে সব কিছু মিলিয়ে এখন যেটা আমাদের জন্য সুবিধা হয়েছে, আগে রোগীরা অনেক সময় আমাদের উপর কনফিডেন্ট পেত না, একটা বিশ্বাস বা চিকিৎসা কেমন হবে না হবে, কারণ ক্যান্সার শুনলে একটা আতঙ্কের মধ্যে থাকতো। তখন কিন্তু রোগীদের প্রথম থেকে কিন্তু একটা থাকতো যে বিদেশ চলে যাব, হয়তো পুরো চিকিৎসাটাই বাংলাদেশে আছে। কারণ এখন ক্যান্সার একটা ক্যান্সারের যে চিকিৎসা বাংলাদেশে, পুরোপুরি চিকিৎসাটাই বাংলাদেশে আছে। কারণ আমরা আগের 15 বছর আগে অনেক কিছু ছিল না, কিন্তু এখন এই প্রেক্ষিতে বাংলাদেশের সব ক্যান্সার যে বাংলাদেশে আছে। কিন্তু ওই যে রোগীদের মনে একটা ভয়, ক্যান্সার হলে পুরো ফ্যামিলি একটা আতঙ্কের মধ্যে থাকে, তখন সবাই আগেই চিন্তা করে আমি বিদেশ চলে যাব, সেটা এখানে ট্রিটমেন্ট করা যাক কি না যাক। তো আমরা যেটা প্রায় দেখতাম, বিদেশ থেকে কিন্তু সব কিছু করে আসার পর তো একবার বা দুবার বেশি যেতে পারতো না, তখন কিন্তু ক্যান্সার চিকিৎসাটা পুরোপুরি আমরাই করতাম। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 1.5-2 বছরে যেহেতু রোগীরা এত বেশি বিদেশ যেতে পারছে না, তারা কিন্তু আমাদের কাছে আসছে, সেটা সরকারি হাসপাতালে হোক বেসরকারি হাসপাতালে হোক, এবং এই রোগীদের মধ্যে কিন্তু আমরা কনফিডেন্ট ডেভেলপ করতে পেরেছি অনেক, যেটা আগের আমলে পারি নাই। সেটা কিন্তু আমাদের 1.5-2 বছরে রোগীরাও কিন্তু এখন বলে, স্যার সব চিকিৎসা তো বাংলাদেশে আছে, আমরা কেন এত কষ্ট করে বিদেশ যেতাম। এই জিনিসটা কিন্তু খুব আমাদের দেশের জন্য খুব ভালো হয়েছে, যে রোগীদের মধ্যে একটা বিশ্বাস, একটা আস্থার জায়গাটা অনেকটা করতে পেরেছি আমরা। অসংখ্য ধন্যবাদ ডক্টর নবী। আদেল, আমি আরেকটু আবার পরিচয় করে নিচ্ছি, উনি কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনসে আছেন। অভিনন্দন আপনাকে আদেল। আদেল, যদি হচ্ছে আপনাকে বলি যে আপনার পরবর্তী 3 বছরে ওভারিয়ান ক্যান্সার নিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি, বা ওভারিয়ান ক্যান্সার নিয়ে আপনার কাজ করার ইচ্ছেটা কেন জাগলো? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভ সকাল। 2014 সালে আসলে আমি আমার মাকে হারাই ওভারিয়ান ক্যান্সারে। তিনি প্রায় 3.5 বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করেছেন, এবং সেখান থেকেই আসলে আমার মূলত ইচ্ছা ক্যান্সারকে নিয়ে কাজ করবার জন্য। এবং সে সময় আমি নিজে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গিয়ে যখন দেখতে পেলাম যে মায়ের জন্য যে ইনফরমেশন গুলো আমার দরকার, সেই ইনফরমেশন গুলো আমি কোথাও খুঁজে পাচ্ছি। এবং এমনও অবস্থা হয়েছে যখন আমাকে মেডিকেল ডিকশনারি পর্যন্ত কিনতে হয়েছে আসলে ট্রিটমেন্ট গুলো বুঝবার জন্য, যে
কোন ধরনের কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং সেটার সাইড ইফেক্ট গুলো কি হবে, বিভিন্ন জায়গায় আমাকে খুঁজতে হয়েছে, গুগল করতে হয়েছে। তখন আমি cancerBD.net নামে একটা প্রতিষ্ঠান তৈরি করি। একটা জাস্ট একটা বাংলা ওয়েবসাইট যেখানে সব ক্যান্সারের তথ্য বাংলায় রয়েছে স্যার। তো সেই জায়গা থেকে একটা তাগিদ, এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশে 2014 সালে বা তারও ঠিক 3-4 বছর আগে আসলে খুব বেশি যে ক্যান্সার চিকিৎসা একেবারে সব জায়গায় ছিল তেমনটা কিন্তু নয়। এবং আমরা যদি ক্যান্সারের সার্জনের কথাও দেখি, সেটাও অপ্রতুল ছিল, এখনো আছে। সেই জায়গা থেকে আসলে একটা স্পৃহা ছিল যে আসলে আমরা কাজ করি, এবং নিজের চোখের সামনে যখন আপনি দেখতে পাবেন যে আপনার স্বজনের সবকিছু, সব ধরনের চেষ্টা করবার পরও আসলে আপনি তাকে বাঁচাতে পারছেন না, তখন এই ধরনের ব্যাধিতে আসলে আর্লি ডায়াগনোসিস ছাড়া আসলে কোনো উপায় নেই। সে কারণে মানুষের সচেতনতাটা খুবই জরুরি, এবং সেই তাগিদ থেকেই আসলে ওভারিয়ান ক্যান্সার বা যে কোনো ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করছি নিজের থেকে যতটুকু পারা যাচ্ছে। আর আপনি যেটি শুরুতে জিজ্ঞেস করলেন যে সামনের 3 বছরে আসলে আমাদের স্ট্র্যাটেজিটা কি, আমি যদি cancerBD.net কে চিন্তা করে থাকি, তাহলে আমরা আসলে কাজ করি কমিউনিকেশনসে। আমরা কাজ করি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো থ্রু কমিউনিকেশনস। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনস, সেটা হতে পারে মিডিয়া কমিউনিকেশনস। সো আমাদের cancerBD.net এর মূল উদ্দেশ্য, এবং সামনের 3 বছরও আসলে আমরা কাজ করব যে কোনো পন্থায় মানুষকে সচেতন করে তুলবার জন্য, এবং মানুষ তার প্রাত্যহিক জীবনে, এই যেমন টেলিভিশন দেখছেন, তখন হয়তো টেলিভিশনে আমরা সেই ইনফরমেশন গুলো পৌঁছে দেবো, এবং আমরা আমাদের অধিকাংশ সময় এখন স্ট্যাটিস্টিক্সে দেখি যে আমরা সোশ্যাল মিডিয়াতে কাটাই। সেই সোশ্যাল মিডিয়াতে আসলে বিভিন্ন ধরনের মানুষকে আমরা ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে সচেতন করি। আর আপনি জানেন যে আজকে থেকেই আসলে আনুষ্ঠানিকভাবে আমি ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের বোর্ড মেম্বার হিসেবে যুক্ত হয়েছি সামনে 3 বছরের জন্য। তাদের যে প্ল্যানটি সেটা আসলে অনেক বড়। ছোট করে যদি বলতে চাই, তাহলে তারা আসলে বিশ্বের 30টি দেশকে সাথে নিয়ে স্টাডি করতে চাচ্ছেন, যে স্টাডির মধ্য দিয়ে আসলে বেরিয়ে আসবে যে ভয়াবহতাটা কতটুকু বা প্রয়োজনগুলো কতটুকু বিশ্বে ওভারিয়ান ক্যান্সার পেশেন্টদের বা তার পরিজনদের বা তাদের ট্রিটমেন্টের সক্ষমতা কতটুকু। সো এই সার্ভেটি তারা শেষ করবে 2023 সালে, এবং এর পাশাপাশি ক্যান্সার সচেতনতা, এবং তারা প্রতি বছর খুবই আয়োজন করে আসলে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার ডেটি পালন করেন। 170টি মেম্বার অর্গানাইজেশন রয়েছে তাদের সারা বিশ্বে, এগুলো প্রতিনিয়তই বাড়ছে। তাদের সামনের 3 বছরের প্ল্যান হচ্ছে এই সার্ভেটি করার মধ্য দিয়ে আসলে বিশ্বে ওভারিয়ান ক্যান্সারের মূল চিত্রটিকে তুলে নিয়ে আসা, এবং পরবর্তীতে আসলে কিভাবে এটাকে রোধ করা যায় সে বিষয়ে একটি কনক্রিট পরিকল্পনা হাতে নেন। অসংখ্য ধন্যবাদ আদেল। সেটা হচ্ছে, আমরা আশা রাখছি যে আপনি পরবর্তী 3 বছরে আপনি আপনার স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যান এবং বাংলাদেশ ক্যান্সার বা স্পেশালি ওভারিয়ান ক্যান্সার নিয়ে অনেক বেশি সফলতার মুখ দেখুক, এবং তার সাথে সাথে আপনিও সফল হন আপনার সুন্দর একটি আশা এবং প্রত্যাশা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের সুরক্ষায় প্রতিদিনে যুক্ত হওয়ার জন্য। বিরতির পরে আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। আমরা আলোচনা করছিলাম অসংক্রামক ব্যাধি, ক্যান্সার সেবা ও ব্যবস্থাপনা। ডক্টর জাহেদ, সামগ্রিকভাবে যুক্তরাজ্যে ক্যান্সার পরিস্থিতিটা কি? ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ইউকেতে থার্ড ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের প্রথম ওয়েভে ক্যান্সার সার্ভিস বেশ সীমিত আকারে আমরা সেবা দিয়েছি, কারণ সে সময় আমাদের জানা ছিল খুব কম যে করোনা ভাইরাস কিভাবে আমাদের রোগীদেরকে এফেক্ট করবে বা তাদের কতটা বেশি অসুস্থ করবে বা মৃত্যু হার বাড়াবে কিনা। সেই ভয় থেকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রিডাকশন হয়েছিল ক্যান্সার সার্ভিসে। কিন্তু আমাদের যেহেতু এখন জানা বেড়েছে এবং একই সাথে করোনা ভ্যাকসিনটা খুব ভালোভাবে এখানে প্রায় 70% adult population is now vaccinated the first dose. আমরা এখন সম্পূর্ণভাবে যেভাবে আমাদের সার্ভিস আগে চলছিল করোনা ভাইরাস সংক্রমণের আগে, এখন যে সেভাবেই চলছে। সুতরাং যেটা ইংরেজিতে বলে বিজনেস অ্যাজ ইউজুয়াল, সেভাবেই আমাদের সেবা আবার নতুন করে আমাদের শুরু করেছি সবকিছু।
ক্যান্সার যারা কেমোথেরাপি নিচ্ছে তারা তো অনেক সময় ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছিল, এটা আসলে কতটুকু যৌক্তিক? ভ্যাকসিনের পরে কি তাদের শরীরে কোনো অতিরিক্ত কোনো প্রভাব দেখা দিয়েছিল কি? এই মুহূর্তে আমাদের জানা মতে নয়। Actually, we had to do a significant promotional program to support our patients যে ভ্যাকসিনটা তাদের জন্য কেন জরুরি, যে তাদের ক্যান্সার এবং তাদের ক্যান্সার সংক্রান্ত চিকিৎসার জন্য তাদের এমনিতেই সংক্রমণ, যে কোনো সংক্রমণ, শুধু করোনা নয়, যে কোনো সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে। আমরা সেই ভয় থেকে আমাদের রোগীদের আমরা কাউন্সিল করেছি, উৎসাহিত করেছি যে যাতে ভ্যাকসিনটা নেওয়া হয়, এবং সৌভাগ্যবশত আমাদের অধিকাংশ রোগী এই উপদেশ গ্রহণ করেছে। তো আমার জানা মতে এমন সংখ্যা খুব কম যেখানে ক্যান্সার রোগীরা ভ্যাকসিন নিতে রাজি হয়নি বা চায়নি, সেই সংখ্যাটা খুবই কম। সেটা হচ্ছে আপনি বলছিলেন লকডাউনের কথা, লকডাউনে হচ্ছে কেমোথেরাপি সীমিত আকারে আপনাদের ব্যবস্থা করতে হয়েছিল, সেক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনারা কেমোথেরাপি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যে? তো লকডাউন যখন আসে আমাদের প্রথমে গত বছর মার্চে, তখনই একই সাথে ডিপার্টমেন্ট অফ হেলথ এবং NHS যেটা এক্সিকিউটিভ বডি, সেখান থেকে বেশ কিছু উচ্চ পর্যায়ের নির্দেশনা আসে। সেই নির্দেশনাটা ছিল যে যে রোগীরা কিউরেটিভ বা নিরাময়যোগ্য এবং যে রোগীদের ক্যান্সার ইনকিউরেবল বা নিরাময়যোগ্য না, এই দুটো বড় ভাগে ভাগ করা হয়েছে। এবং এটা কারণ হচ্ছে যে কাদের জন্য চিকিৎসাটা অনেক বেশি কাজে লাগবে এবং কাদের জন্য চিকিৎসার চেয়ে তাদের ঝুঁকি বেড়ে যাবে অনেক অনেক বেশি। সেই অনুযায়ী আমাদের বেশ কিছু ভাগ করা হয়। সেই 5টা ভাগে যে রোগীরা আমরা ভেবেছি যে সবচেয়ে বেশি উপকৃত হবে চিকিৎসার মাধ্যমে, তাদের চিকিৎসা আমরা কন্টিনিউ করেছি। এবং যাদের জন্য আমাদের মনে হয়েছে তাদের চিকিৎসা করতে গেলে তাদের সংক্রমণ ঝুঁকি বা মৃত্যু ঝুঁকি অনেক বেশি হবে, তাদের জন্য আমরা কিমোথেরাপি দেয়া বন্ধ রেখেছি। এটা বেশ ডিফিকাল্ট, স্ট্রেসফুল এবং একই সাথে পেশেন্ট এবং তাদের ফ্যামিলিদের জন্য খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল। কারণ যারা বয়স্ক রোগী তাদেরকে আমাদেরকে বোঝাতে হয়েছে যে আপনি যদি এখন চিকিৎসার জন্য বাইরে আসেন, হসপিটাল যাওয়া আসা করেন, করোনা ভাইরাস যদি সংক্রমিত হয়, তাহলে সেখান থেকে মৃত্যুর ঝুঁকি ক্যান্সারের থেকে মৃত্যুর চেয়ে অনেক বেশি। এই কথাটা বোঝাতে হয়েছে এবং বেশিরভাগ রোগী আবার আমাদের এই পরামর্শ গ্রহণ করেছেন, তারা ঘরেই ছিলেন এবং যখন সময়ে হয়েছে, বেটার হয়েছে, তখন তারা আবার নতুন করে তাদের চিকিৎসা শুরু করেছেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহেদ, আমরা আপনার কাছে আবারও কিছুক্ষণ পরে ফিরে আসছি। ডক্টর নবী, একই প্রশ্ন যদি আপনাকে করা হয় যে বাংলাদেশে সামগ্রিকভাবে এখন, আপনি তো বলছিলেন যে ক্যান্সারের এখন চিকিৎসাটা বাংলাদেশে হচ্ছে এবং সহজ মূল্যে পাওয়া যাচ্ছে এবং রোগীরা যথেষ্ট স্যাটিসফাইড, তো এখন বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় কতটুকু অগ্রগতি লাভ করেছে বলে আপনি মনে করেন? এখন সত্যিকার কথা যে যদি আপনি এখন আসল জিনিসটা বলেন যে সরকারি হাসপাতালগুলো থেকে বেসরকারি হাসপাতালগুলোতে ক্যান্সার চিকিৎসা অনেক অগ্রগতি লাভ করেছে গত 10 বছরে। এটা হয়তো অনেক বিবিধ অনেক কারণ আছে, যেমন হয়তো ঢাকার বাইরে বড় বড় হাসপাতালে ক্যান্সার ডিপার্টমেন্ট আছে, কিন্তু সেই ডিপার্টমেন্টের যে ম্যান পাওয়ার বলেন, তারপরে যা যা থাকা উচিত অনেকাংশে নাই। তো এই জিনিসগুলো যদি আরও ভালোভাবে ডেভেলপ করা যায়, এই জিনিসগুলোর প্রতিটা, কারণ জিনিসটা হচ্ছে যে ঢাকামুখী মানুষের এই ঢলটা কমাতেই হবে। আপনি যদি একটা চিটাগং বা রাজশাহী বা সিলেটে যদি আপনি একটা সরকারি হাসপাতালে যদি আপনি পরিপূর্ণ চিকিৎসাটা পান, তাহলে কিন্তু সেই মানুষ কিন্তু ঢাকার দিকে আসবে না। এখন তাতে হয়েছে কি যে আমরা দেখি ঢাকা মেডিকেল কলেজ বা ক্যান্সার ইনস্টিটিউট, যে সরকারি হাসপাতালে এত বেশি হ্রাস, কিন্তু সেই হ্রাসের সঙ্গে তাদের যে আনুষঙ্গিক সাপোর্ট, মানে এটা দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে সত্যি কথা। যেমন আমি যেহেতু রেডিওথেরাপি নিয়ে কাজ করি, ওখানে রেডিওথেরাপি একটা পেশেন্টের ওয়েটিং লাইন, মানে যে কিউ বলি আমরা, 5 মাস, 4 মাস, 5 মাস, কিছু করার নাই। হয়তো মেশিন থাকা উচিত 10টা বা 12টা, তো এত মেশিন তো কেনাও সম্ভব না, কিন্তু রোগী তো ঢল। তো আর আমাদের প্রেক্ষাপটে সেজন্যই বললাম যে গত 10 বছর বেসরকারিভাবে ক্যান্সারের যে চিকিৎসা, এটা অনেক স্ট্যান্ডার্ডাইজ হয়েছে এবং আমরা যে কতগুলো হাসপাতালে চিকিৎসা করছি, ইনক্লুডিং আমার হাসপাতাল সহ, আমরা গ্লোবালি একদম যে চিকিৎসাটা বিদেশে হয়, যা প্রোটোকল, আমরা প্রোটোকলের বাইরে কোনো চিকিৎসা করি না, যে মনের মাধুরী মিশে আমি চিকিৎসা করলাম তা না। একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে প্রোটোকলগুলো আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা চিকিৎসাগুলো করি। এবং এতে কিন্তু এখন কিন্তু মানে সেই জন্য রোগীদের আস্থা তো অনেক বেড়েছে। আপনি এবং আমাদের প্রতিটা রোগীকে যে কাউন্সিলিং, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন যখনই
মানে খুব বেশি হ্রাস হবে, আপনি কাউন্সিলিং করার কোনো সুযোগই নেই। কিন্তু আমাদের হ্রাসের মধ্যে আমরা কিন্তু প্রতিটা রোগীকে আধা ঘন্টা 1 ঘন্টা পুরো ফ্যামিলিকে ওভাবে কাউন্সিলিং করি, তাতে কিন্তু সেই রোগীটা পুরো নিজে হ্যাপি, প্লাস তাদের পরিবার তারা সবাই খুব হ্যাপি। তো এগুলো হচ্ছে হচ্ছে আমার সামগ্রিক প্রেক্ষাপট। কিন্তু আমি এখন যে বলছি যে মানে 10-15 বছর আগে যা ছিল প্রেক্ষাপট এখন এক পরিবর্তন। যেমন আমরা 10 বছর রেডিওথেরাপি যে সমস্ত টেকনোলজি ইউজ করছি, আমি যেহেতু মানে বেশিরভাগ তো রেডিওথেরাপিতে কাজ করি, আমরা যা ইউজ করছি সে একই জিনিস ইংল্যান্ড আমেরিকাতে ইউজ করছে। সে অনেক হাইটেক আইএমআরটি বলি, ভিম্যাট বলি, এসবিআরটি বলি, এসআরএস বলি, এসআরটি বলি, এগুলো কিন্তু একটা বাংলাদেশের মানে আমাদের জন্য একসময় একটা স্বপ্ন ছিল, আমরা বইপত্রে পড়তাম, কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমরা এখন উভয় কাজ করতে, সুতরাং আমরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। কিন্তু আমাদের রোগীদের যদি একটুখানি আমাদের উপরে যদি একটু আস্থাটা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে রোগী একটা বিদেশ যাচ্ছে, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, সেই টাকাটাও কিন্তু অনেক সাশ্রয়, দেশে বৈদেশিক মুদ্রাও অনেক অনেক সাশ্রয় হবে। ডক্টর নবী, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি ক্যান্সার রোগী চিকিৎসা ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। আমি বলবো অর্থনৈতিক যে অবস্থাটা মানুষের, আসলে 80% মানুষ আসলে আমাদের এখানে আসলেই গরিব, সত্যি কথা। আমরা দেখি তো আমাদের হাসপাতালে এখন যে জিনিসটা হচ্ছে, হয়তো মানুষ মনে করবে ইউনাইটেড হসপিটাল, হয়তো এখানে সব যারা ধনী ব্যক্তিরা আসে, আসলে কিন্তু প্রেক্ষাপটটা তা না। আমরা কিন্তু এখনও 50% কিন্তু মিডল ক্লাসরে আসে, বা অনেক সময় লোয়ার মিডল ক্লাসরে আসে। যখন ওরা আসে তখন মাঝে মাঝে আমার দেখে মনে হয় যে ও এই হাসপাতালে যে আসলো, মানে ও কি জানে যে কত খরচ হবে বা কিছু, কিন্তু সে কিন্তু এসেছে মানুষের কাছে শুনে যে এখানে ভালো চিকিৎসা হয়, সে কিন্তু খরচ করতেও রাজি আছে। তো বড় বার্ডেন তো হচ্ছে আসলে ফিনান্সিয়াল একটা প্রবলেম, এটা বড় একটা সমস্যা, কারণ 80% রোগী গরিব, প্লাস এই 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 দরিদ্র রোগীর আসলে হচ্ছে কি, যখন একটা ক্যান্সার হয় তখন সে কি তার কি সংসার বাঁচাবে নাকি তার চিকিৎসা করবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে রোগকে কাউকে কিছু বলে না, আচ্ছা হয়েছে, আচ্ছা দেখা যাক, এই করতে করতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগটা অ্যাডভান্স অবস্থায় চলে আসে। মানে ডক্টর নবী, অনেক সময় কিন্তু এ ধরনের অনেক অভিযোগ পাওয়া যায় যে বাংলাদেশে অনেক ডাক্তার বলেছেন যে এখন আর কোনো অবস্থাতেই ক্যান্সারের চিকিৎসা চললে পেশেন্টকে হয়তো বাঁচানো যাবে না, কিন্তু পরবর্তী তারা যখন দেশের বাইরে যাচ্ছে তখন তারা কিন্তু একটা সুফল পাচ্ছে। আসলে এই যে অবস্ট্রাকল আপনাদের ফেস করতে হচ্ছে, এর মূল কারণটা কোথায়? এটা মনে হয় না আসলে আমাদের এখান থেকে বলে দিলাম আমরা যে ক্যান্সার চিকিৎসা চলে, রোগী খারাপ হবে, বিদেশ গিয়ে ভালো হয়ে গেল। আমার কাছে মনে হয় না কথাটা আসলে সঠিক। এটা হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ আছে বা কিছু একটা আছে, কিন্তু আমরা এখান থেকে যখন একটা রোগীকে বলি যে এই রোগীকে চিকিৎসা করলে 6 মাস বাঁচবে, বা এই রোগীকে চিকিৎসা করলে ভালো ফল হবে কিনা, না করলে কি হবে, আমার কাছে মনে হয় না বিদেশে গিয়ে খুবই ডিফার করে। এটা কোনোভাবে কোনো একটা জায়গাতে আমি মনে করি মিসকমিউনিকেশন হয়। হ্যাঁ, যে এমন এমন হতে পারে যে হয়তো কোনো একটা সার্জারি খুবই ক্রিটিক্যাল, বাংলাদেশে এটা সম্ভবই না, তখন আমরা বললাম না এটা সার্জারি করা সম্ভব না বা কিছু একটা, সেই সার্জারিতে হয়তো অন্য জায়গাতে গিয়ে যে ও সার্জারিটা করে ফেললো, মানে হয়তো ওখানে সম্ভব হলো, তখন হয়তো রোগী বললো যে কী ব্যাপার, বাংলাদেশে হয়নি বিদেশে হলো, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু ক্যান্সার আমরা বললাম 6 মাস বাঁচবে বা কিছু, বিদেশে গিয়ে ভালো হয়ে গেল, আমার কাছে মনে হয় না এই জিনিসটা আসলে ঠিক। অসংখ্য ধন্যবাদ ডক্টর নবী। ডক্টর জাহেদ, ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনায় আসলে হচ্ছে ক্যান্সার রোগী এবং ডাক্তারদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ বা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এটা যুক্তরাজ্যে কতখানি অগ্রগণী ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? কমিউনিকেশন স্কিলস বা সোজা কথা, যে রোগী এবং রোগীর লোকজনদের সাথে কথা বলা, রোগ বোঝানো, চিকিৎসা বোঝানো এবং প্রগনোসিস বা আউটকাম বোঝানো, এটা আমাদের শুধু ক্যান্সারের সাথে না, এটা যে কোনো মেডিকেলের যে কোনো স্পেশালিটি সব জায়গায় এটা প্রযোজ্য। এবং এই ট্রেনিংটা শুরু হয় ইউকেতে মেডিকেল স্কুল থেকে। সুতরাং মেডিকেল স্কুলে যখন স্টুডেন্টরা পড়তে আসে, তাদের তখন থেকেই কমিউনিকেশন স্কিলসের উপর ট্রেনিং হয়, এবং তাদের প্রত্যেকটা পরীক্ষায় কমিউনিকেশন স্কিলসের উপর কিছু স্টেশন থাকে, এবং ফাইনাল যে এক্সামিনেশন সেখানেও কমিউনিকেশন স্কিলস রিলেটেড কিছু পরীক্ষা থাকে। এবং তারপর থেকে জুনিয়র ডক্টরদের যতগুলো লেভেল আছে, যতগুলো স্টেজ আছে, যতগুলো পরীক্ষা আছে, প্রত্যেকটা জায়গায় এই জুনিয়র ট্রেনি ডক্টরদের তাদের কমিউনিকেশন স্কিলসে পরীক্ষা দিয়ে আসতে হয়।
এবং মজার ব্যাপার হচ্ছে আমি কনসালটেন্ট হওয়ার পরও আমাদের রেহাই নেই। আমাদের প্রতি বছর পেশেন্ট ফিডব্যাক কালেক্ট করতে হয়, আমাদের কলিগস ফিডব্যাক কালেক্ট করতে হয় এবং সেই ফিডব্যাকগুলোর মাধ্যমে আমাকে সবসময় প্রমাণ করতে হয় যে আমার কমিউনিকেশন স্কিলস আপ টু ডেট এবং আমি কাজ করার উপযুক্ত। সো এই ব্যাপারটা ট্রেনিং এর প্রত্যেকটা জায়গা থেকে আমাকে ট্রেনিং শেষ করার পরও একজন সিনিয়র ক্লিনিশিয়ানের জন্য প্রযোজ্য। যুক্তরাজ্যে আপনারা কি কি প্রোটোকল এখন পর্যন্ত মেনটেন করছেন একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে? আপনার প্রশ্নটা বুঝিনি, কারণ প্রোটোকল এক একটা ক্যান্সারের জন্য ডিফারেন্ট। আপনি যদি বলেন যে আমাদের অ্যাপ্রোচ কিভাবে চেঞ্জ হয়েছে, যেটা বলেছিলাম যে প্রথম লকডাউনের সময় আমরা অনেক ট্রিটমেন্ট খুব সীমিত আকারে দিয়েছি, শুধুমাত্র যেই ট্রিটমেন্টে কিওর হওয়ার চান্স আছে সেই ট্রিটমেন্টগুলো আমরা কন্টিনিউ করেছি। কিন্তু আমাদের এখন বোঝা বেড়েছে, জানা বেড়েছে এবং একই সাথে আমাদের রোগীরা প্রায় সবাই তাদের সম্পূর্ণ কোভিড ডোজ কমপ্লিট করেছে, দ্য ভ্যাকসিন যেটা বলছে। সুতরাং আমাদের এখন পুরো দমে আমরা যেভাবে 2020-এর জানুয়ারি যেভাবে আমরা কাজ করছিলাম এখন ঠিক সেভাবেই করছি। বরং এখন আসলে বেশ কিছু ট্রিটমেন্ট আমাদের আরো হাতে এসেছে, যেমন ইমিউনোথেরাপি এখন অনেকগুলো ক্যান্সারে ব্যবহার করা সম্ভব হচ্ছে, যেটা আগে ছিল না। সুতরাং সেই হিসেবে বলতে পারি যে আমাদের আসলে ট্রিটমেন্টের স্কোপ অনেক বেড়েছে এবং আমরা শিখেছি যে কিভাবে একটা প্যান্ডেমিক চলার সময়ও কিভাবে আমাদের রোগীদেরকে নিরাপদ রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহেদ। ডক্টর নবী, বাংলাদেশে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টের স্কোপ বাড়ানোর জন্য আমাদের আর কি কি করা উচিত, আমরা এই ব্যাপারটা বিরতির পরে আলোচনা করছি। বিরতির পরে আবারও ফিরে এলাম সুরক্ষার প্রতিদিনে। আমরা কথা বলছিলাম অসংক্রামক রোগ, ক্যান্সার এবং সেবা ব্যবস্থাপনা। ডক্টর নবী, যে প্রশ্নটা আপনাকে আমরা করেছিলাম সেটা হচ্ছে যে এখন পেশেন্টদের কি কি স্কোপ, বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের কি কি স্কোপ বাংলাদেশের প্রেক্ষাপটে বাড়ানো যেতে পারে, কি কি উন্নতি সাধন করা যেতে পারে? আমি যেটা আগে বলেছি যে ক্যান্সারের গত 10 বছরের যে আমাদের ক্যান্সার চিকিৎসা বা প্রেক্ষাপট, সেটাতে আমাদের বেসরকারিভাবে আমরা অনেক এগিয়ে গিয়েছি। কিন্তু আসলে শুধু বেসরকারিভাবে মানে আসলে এগিয়ে গেলেই তো হবে না। এটা সরকারকে আসলে ক্যান্সারের ব্যাপারে আরও অনেক ডেডিকেশন, আমি যেটা কথাটা বলছি, থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে প্রতিটা বড় বড় জেলার শহরে বা একটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ কিন্তু একটা ক্যান্সার চিকিৎসা থাকতেই হবে, এর কোনো বিকল্পই নেই। কারণ একটা রোগী যদি সে কুষ্টিয়াতে একটা রোগীর যদি ডায়াগনোসিস হয় বা কিছু একটা, সে তখনই চিন্তা করে কিন্তু ঢাকায় আসার, বা তখনই চিন্তা করে দেশের বাইরে যাওয়ার কী হবে না হবে। সুতরাং এসব ব্যাপারে কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে এবং পূর্ণাঙ্গভাবে, বিশেষ করে আমার বড় বড় যে শহরগুলো আছে, সিলেট, চিটাগং, রাজশাহী, এসব জায়গাতে মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট তো আছেই, কিন্তু সেটাকে আধুনিকভাবে পূর্ণাঙ্গভাবে আপনি ওটাকে ঢেলে সাজাতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেহেতু আমি রেডিওথেরাপিতে কাজ করি, এই যে বড় বড় শহরের কথা বলো, সেখানেও রেডিওথেরাপির ভালো ব্যবস্থাই নেই। তো আপনি চিন্তা করেন ঢাকার বাইরে একমাত্র বগুড়া ছাড়াও অত্যাধুনিক রেডিওথেরাপির কোনো ব্যবস্থাই কিন্তু নাই। তাহলে এটা একটা বড় ড্রব্যাক, কারণ রেডিওথেরাপি এমন একটা জিনিস যে প্রতিটা রোগীর 70 থেকে 80% ক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি লাগবেই। অনেক সময় দেখা যায় যে একটা লাং ক্যান্সার এমনি ভালো কিমোথেরাপি দিয়ে বা সার্জারি করে ভালো আছে, কিন্তু দেখা যায় যে 6 মাস পরে তার হয়তো ক্যান্সারের ব্রেনে চলে আসছে অথবা হার্টডিতে চলে আসছে, তখন কিন্তু রেডিওথেরাপির বিকল্প নেই। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমাদের মানে অনেক দুর্বলতা, সুতরাং এটা কোনো বিকল্পই হতে পারে না। ক্যান্সার রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারগুলো কি যথেষ্ট পরিমাণে রয়েছে, যথেষ্ট পরিমাণ মানসম্পন্ন তারা? আমি যে একটা কথাই বললাম যে ঢাকার বাইরে অবস্থাটা অন্য বড় বড় শহরে ভালো আছে মোটামুটি, কিন্তু যেমন ধরেন প্রথমে যে একটা ক্যান্সার ডায়াগনোসিস হবে, যেটাকে আমরা হিস্টোপ্যাথোলজি বলি, সেই হিস্টোপ্যাথি কিন্তু আমাদের প্রথম যেটা দেখে আমরা বুঝবো এটা ক্যান্সার না বা ক্যান্সার হয়েছে, সেই হিস্টোপ্যাথোলজি কিন্তু অল্প কয়েকটা 4-5টা বড় শহরে আছে, তাও কিন্তু ওইভাবে মানে যে অপ্রতুল, অনেক অপ্রতুল। কিন্তু প্রথম কিন্তু ওটাই একটা ডায়াগনোসিস, একজন সার্জন যখন অপারেট করবে বা কোনো একজন বায়োপসি নেবে, তখনই কিন্তু ওর প্রশ্ন আসবে। সেই দেখা যাচ্ছে ওখান থেকে 70-80% কেসে কিন্তু সব রিপোর্ট ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা অপ্রতুলতা, কিন্তু দেখেন আপনি ওখানে বলছে যে মেডিকেল কলেজগুলোতে যদি মানে আরও এই জিনিসগুলোতে আরও বাড়ানো যেত, মেন কিন্তু প্যাথোলজি ডিপার্টমেন্টটা আছেই। তো এইভাবে কিন্তু অনেক মানে এগুতেই হবে, কারণ এর কোনো বিকল্পই নেই। সুতরাং যেমন আমি এর আগে একটা কথা বলছি যে আমরা 2010 ইউনাইটেড হসপিটালে আমরা একটা ক্যান্সারের ডায়াগনোসিস, যেটা অত্যাধুনিক পেট সিটি আমরা আনলাম।
পেরসিড হচ্ছে ক্যান্সারের ডায়াগনোসিস, কোথায় কতটুকু ক্যান্সার মানে কোথায় গিয়েছে, কী অবস্থা আছে, এটার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টুল সারা হোল ওয়ার্ল্ডে। আমরা 2010 সালে আনলাম, তখন কিন্তু এই পেরসিডি কনসেপ্ট বাংলাদেশে ছিলই না, কেউ মানে জানতো না। আমরা তো সব জানতাম কিন্তু আমাদের ইউজ করার সুযোগ নেই। এখন দেখেন এই 10 বছর পরে কিন্তু সরকারিভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনও কিন্তু এগিয়ে এসেছে। তাতে কি হবে, সামগ্রিক কিন্তু অনেক রোগী উপকার পাবে। আমি এই কথাটাই বলছি যে আসলে সরকারকে, বেসরকারি লেভেল তো আছে, কিন্তু সরকারকে এটা না আসলে আসলে এটার কোনো বিকল্পই হতে পারে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর নবী। ডক্টর জাহেদ, যদি আপনাকে আমি প্রশ্ন করি ঠিক একই প্রশ্নটা, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন ক্যান্সার চিকিৎসার কতখানি অগ্রগতি সাধন করা উচিত এবং কোন কোন জায়গায় কোন কোন চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত বলে আপনি মনে করেন আপনার দৃষ্টিভঙ্গিতে? ধন্যবাদ। আমার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন। ডক্টর নবী এরই মধ্যে সেটা আমার চ্যালেঞ্জগুলো এবং স্কোপগুলো দুটোই বলেছেন। যে প্রথম কথা হচ্ছে যে চিকিৎসা যেন মানুষের কাছে যায়। সবাইকে যদি ঢাকায় ছুটতে হয় একটা ডায়াগনোসিসের জন্য, তাহলে তাহলে আপনি কোনো স্ট্যান্ডার্ড কেয়ার, যেটা বলে স্ট্যান্ডার্ড অফ কেয়ার, সেটা কখনো মেনটেন করা সম্ভব না। আর একটা জরুরি কথা হচ্ছে ক্যান্সারের একটি আসলে ব্যয়বহুল একটি চিকিৎসা, এবং এর জন্য যেটা দরকার আপনার রিসোর্স, আপনার টেকনোলজি, আপনার ম্যান পাওয়ার, এই তিনটা জিনিস দরকার। সুতরাং যেটা বলেন, আমি একজন মেডিকেল অনকোলজিস্ট, সুতরাং আমার বেশিরভাগ চিকিৎসা হচ্ছে কিমোথেরাপি বেসড। এর মানে হচ্ছে যে আমার একটা কিমোথেরাপি ইউনিট লাগবে, যেখানে আমার ট্রেন্ড কিমোথেরাপি নার্স লাগবে। আমার সেই নার্স লাগবে যারা একটা রোগী যদি কেমোথেরাপি রিলেটেড কোনো কমপ্লিকেশন নিয়ে আসে, তাদেরকে ম্যানেজ করার মতো তাদের সেই ট্রেনিং থাকতে হবে। আমার একটা ফার্মাসি থাকতে হবে যারা কিমোথেরাপি গুলো তৈরি করবে এবং সেটা ডিসপেন্স করার জন্য পাঠাবে কিমোথেরাপি ইউনিটগুলোতে। একটা মাঝরাত্রে যদি একটা রোগীর অসুস্থ হয়, তাহলে সেই রোগীর জন্য একটা ট্রিয়াজের ব্যবস্থা থাকতে হবে। সুতরাং এই যে একটা মাল্টি প্রফেশনাল একটা সেট আপ, সেটা রোগীর কাছে নিয়ে যেতে হবে। সুতরাং যেটা ডক্টর নবী বললেন যে আজকে যদি ঢাকার বাইরে কোনো রোগীর ডায়াগনোসিস থেকে চিকিৎসা দরকার হয়, সেটা যেন তারা তাদের বাসার কাছে পায়। আর এই ব্যাপারটা ইউকেতে আমাদের ন্যাশনাল হেলথ সিস্টেমটা হচ্ছে সরকারিভাবে ফান্ডেড বা ট্যাক্স পেয়ার্স ফান্ডেড, এবং আমাদের এখানে ক্যান্সার সেন্টারগুলো পুরো দেশে ছড়িয়ে আছে। সুতরাং কোনো রোগীকে তাদের চিকিৎসার জন্য তার সবচেয়ে কাছে যে বড় শহর, তার চেয়ে বেশি দূরে কোথাও যেতে হবে না। এখানে প্রায় 20 থেকে 21টা ক্যান্সার সেন্টার আছে, এবং কোনো রোগীকে লন্ডনে দৌড়াতে হবে না, সে ইউকে যে মাথায় থাকুক। এই হচ্ছে বেসিক ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে শুধু ইকুইপমেন্ট থাকাও জরুরি না, সেই ইকুইপমেন্টগুলোর জন্য যে আপনার একটা ম্যান পাওয়ারের যে প্রশিক্ষণ দরকার। একজন রেডিওলজিস্ট যে কখনো ট্রেনিং নেই, তাকে পেট মেশিনের একটা রিপোর্ট ধরে দিলে কোনো লাভ নেই, তাকে ট্রেন করতে হবে। এবং একই ব্যাপার ল্যাবরেটরি, এখন আর শুধুমাত্র হিস্টোপ্যাথোলজি না, আরো অনেক মলিকুলার এবং জেনেটিক ইনফরমেশন দরকার হয় ক্যান্সার রোগীর ডায়াগনোসিস ট্রিটমেন্টের জন্য। তার মানে হচ্ছে ল্যাবগুলোতেও সেই ধরনের ব্যবস্থা থাকতে হবে। এবং একই ব্যাপার, একটা ঘুরে ফিরে যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিনিয়োগ। এবং এখানে সরকারের একটা উচ্চ পর্যায়ের দৃষ্টি ছাড়া, তাদের ইনভেস্টমেন্ট ছাড়া এটা সম্ভব নয়। কমিউনিকেশন গ্যাপ এবং পলিসি গ্যাপের ক্ষেত্রে কোন কোন জায়গায় উন্নতির দরকার আছে? প্রথম ব্যাপার হচ্ছে যে স্বাস্থ্য এমন একটি ব্যাপার যে এটাকে আসলে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আপনি যদি এটাকে মনে করেন যে আপনি মানুষের উপকার করার জন্য আপনার স্বাস্থ্য পলিসি তৈরি করবেন, তাহলে অনেক কিছু সহজ হয়ে আসে। যে অর্থটা বিনিয়োগ হচ্ছে, সেই অর্থটা যে সত্যি ইকুইপমেন্টস কেনার জন্য খরচ হচ্ছে কিনা, সেটা প্রশিক্ষিত জনবল নিয়োগ করার জন্য ব্যয় হচ্ছে কিনা, যারা এটা নেতৃত্ব দিবেন তাদের সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা, এই ব্যাপারগুলো আসলে জরুরি প্রথমে। সুতরাং আপনার ভিশনটা জরুরি প্রথমে, এবং স্বাস্থ্যকে যদি আপনি যাবতীয় ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারেন, তাহলে আমার মনে হয় দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট স্টার্ট আমাদের স্বাস্থ্য সেবার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহেদ। ডক্টর নবী, যদি আপনার কাছে আবার চলে আসে, সেটা হচ্ছে যে একদম বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যান্সার চিকিৎসায় উন্নত বিশ্বের সাথে আমাদের এখানকার মূল পার্থক্যটা কোথায়? যে মূল পার্থক্যটা আসলে অনেক কম। যেমন তো আমি যে কথাটা বললো একটু আগে আমাদের একজন কলিগ ইংল্যান্ড থেকে, যে এই যে মূল পার্থক্য কিন্তু এখানে যে আমরা সব ঢাকা বেসড। আমাদের উন্নত চিকিৎসা বলেন ঢাকা, চিটাগং, এই দুটিটা হয়তো একটু সিলেটে আছে, এছাড়া কিন্তু কোথাও কিছু নেই।
কিন্তু যে কথাটা ইম্পর্টেন্ট যে আপনার ঘরের কাছেই থাকতে হবে জিনিসটা। যেমন আমি যে যে কথা বলছি যে উনি বললেন যে হ্যাঁ অবশ্যই 100% মানে শুধু শুধু ইকুইপমেন্ট কিনলে তো হবে না, তার সঙ্গে ম্যান পাওয়ার লাগবে, প্রপার ট্রেনিং লাগবে এবং ইকুইপমেন্টের জন্য ইউজ হয় যে জায়গাতে যেটা ইউজ করার দরকার সেটা না কিনে আপনি আরেকটা কিনে ফেললেন, তখনই তো সমস্যা। প্লাস আমাদের যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নাই, মানে গভর্নমেন্টের পক্ষে এত ব্যয়ভারও সম্ভব না, তারপরেও গভর্নমেন্ট অনেক জায়গাতে কিমোথেরাপি ফ্রি দিচ্ছে, কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা কিন্তু এই বিশেষ করে আমাদের অনক্লোজ আমাদের ক্যান্সার কেয়ার সেন্টারে ক্যান্সারের মধ্যে আসতেই হবে। সুতরাং মূল আমি জিনিসটা মনে করি যে প্রতিটা যা বড় বড় শহরে অ্যাটলিস্ট মানে পুরো জিনিসটা পূর্ণাঙ্গভাবে থাকতে হবে এবং যেহেতু রোগীরা ওখানেই পায় তাহলে আমাদের আমাদের শহরের উপর চাপটা কমবে। অটোমেটিক শহরের উপর চাপ কমলে সমস্ত জায়গাগুলোতে যখন পেশেন্ট ডিস্ট্রিবিউট হবে তখন পেশেন্টকে ট্রিটমেন্ট করাটা অনেক সহজ হবে। আর আর এখন বাংলাদেশে যেটা ইম্পর্টেন্ট সেটা ইমিউনোথেরাপি, যেটা আমাদেরই বললেন উনি, ইমিউনোথেরাপি আমাদের দেশে অ্যাভেলেবেল, হ্যাঁ অনেক কস্টলি। তো সুতরাং আমি বুঝতে পারছি যে ওনার ইমিউনোথেরাপি লাগবে, কিন্তু আমি ব্যবহার করতে পারছি না ডিউ টু কস্ট, রোগীরা কিনতে পারছে না। আমি সেই জন্যই বললাম যে হেলথ ইন্স্যুরেন্স বা কোনো একটা পলিসি না থাকলে আমরা এই ওষুধগুলো আর কি মানে সবার মাঝে আমরা ব্যবহার করতে উভয়ে পারছি না আসলে। ডক্টর নবী, সেটা তো আপনি তো বলছিলেন যে হেলথ ইন্স্যুরেন্সের কথা, একটা অপ্রতুলতার কথা, ম্যান পাওয়ারের একটা অপ্রতুলতার কথা, তো পরবর্তী স্ট্র্যাটেজিক প্ল্যানে আপনারা কোনো অগ্রণী ভূমিকা পালন করতে চান কিনা খুবই সংক্ষেপে যদি একটু বলতেন। এখন আমরা 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 তো প্রাইভেট হসপিটালে আছি, আমাদের স্ট্র্যাটেজি অনেক কিছুই আছে বা আমরা সব কিছু নিয়েছিও। যেমন একটা ইম্পর্টেন্ট বলে আমাদের কিন্তু ক্যান্সার পেশেন্টের জন্য একজন কাউন্সিলরও আছেন। আমরা প্রতিটা ক্যান্সার পেশেন্ট কিন্তু আমরা কাউন্সিলরের কাছে পাঠাই পুরো ফ্যামিলি কাউন্সিলিং করার জন্য। সুতরাং আমাদের এখানে পূর্ণভাবে সব কিছুই আছে, কিন্তু এটা তো আমি একটা ছোট্ট একটা অংশ। কিন্তু পুরো গ্লোবালি যদি চিন্তা করতে হয় এই জিনিসগুলো কিন্তু সব জায়গাতেই একইভাবে বাড়াতে হবে। আমরা স্ট্যান্ডার্ড, নো ডাউট অ্যাবাউট ইট, আমরা কেন বেসরকারি অনেক হাসপাতালে অনেক স্ট্যান্ডার্ড, কিন্তু আমি যেটা বলছি যে সব তো আর ঢাকাতে বা ইউনাইটেড হাসপাতাল আসতে পারবে না। কিন্তু প্রতি জায়গাতে যদি আমি স্ট্যান্ডার্ডটা যদি ডেভেলপ না করতে পারি তাহলে এই চিকিৎসার প্রবলেমটা রয়েই যাবে। যেমন আমি যে কথা বলছি, ক্যান্সার ইনস্টিটিউটে আপনি আসবেন, রেডিওথেরাপিতে 4 মাস 5 মাস কিউ, তো 4 মাসের মধ্যে তো সেই মানে তার তো যে ক্যান্সার সেটা তো বড় হতেই থাকবে, কিউটা কেন? যদি অন্য সব জায়গায় থাকতো, একটা লোক যদি জানে যে আমি চিরমেলি কলেজে আমার অত্যাধুনিক সব কিছু আছে বা সিলেটে আছে বা রাজশাহীতে আছে, তাহলে কিন্তু এই কিউটা কিন্তু অনেক কমে যাবে। তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এখানেও চিকিৎসাটা সহজ হবে, ওখানেও সহজ হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নবী, অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহেদ। আমরা আজকে ক্যান্সার পলিসি এবং কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে জানলাম। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, সেটা সবার প্রথমেই বলে নিয়েছিলাম যে ক্যান্সার কিন্তু খুবই ভয় এবং আতঙ্কের নাম, কিন্তু ক্যান্সার কিন্তু এখন ভয়ের কোনো ব্যাপার না। বাংলাদেশে কিন্তু ক্যান্সার উন্নত বিশ্বের মতো আপনারা যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন, শুধুমাত্র সঠিক জায়গায় সঠিক পরামর্শটা গ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।